28 তারিখের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তারা এদিকে ওদিকে ঝামেলা করবেন না। প্রচুর সেন্ট্রাল ফোর্স এসে গেছে, উস্কানিতে পা দেবেন না। আপনারা পরিকল্পনা করেছেন বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন, আমার কাছে খবর আছে বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন। আমি সিও কে বলবো, স্টেট অবজারভারকে বলবো, ইলেকশন কমিশনকে বলবো সমস্ত তথ্য সুরক্ষিত জায়গায় ট্রান্সফার করে নিন। বেশ কিছু জায়গায় এর আগে আপনারা চাকুলাতে দেখেছেন কি। এসআইআর আটকে দিয়ে এবারে অন্তত 2024-এর ওই নির্বাচনী খাতাতেই পরীক্ষা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শেষ এবং মরিয়া চেষ্টা করলেন সুপ্রিম কোর্টে। যখন আপনারা কার্যত অপেক্ষা করছেন, এখন সবাই জানতে পারছেন আস্তে আস্তে আপনাদের লিস্টে নাম রয়েছে কিনা, তার একদিন আগে মুখ্যমন্ত্রী আবারও সুপ্রিম কোর্টে চলে গেলেন এবং সেখানে লাস্ট আবারও চেষ্টা করে দেখলেন যে এই এসআইআর প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়া যায় নাকি। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে তাদের কথায় কর্ণপাত না করে পরিষ্কারভাবে বলেছেন, আমরা যা বলেছি তাই করতে হবে এবং সময়ের মধ্যে যা যা নির্দেশ দিয়েছি এসআইআর করতেই হবে। কতটা ব্যাকুল হতে পারেন মুখ্যমন্ত্রী, এবং এই ব্যাকুলতা প্রমাণ করে দিচ্ছে এত দিন ধরে যে তিনি শাসন করতেন এটা মানুষের ম্যান্ডেট না নিয়ে। মানুষের ম্যান্ডেট নিলে এত ভয় পেতেন না তিনি। এবং আপনি জানেন কিনা জানি না, আপনারা যে মুখ্য সচিব, বর্তমান মুখ্য সচিব এবং রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব, যিনি এই মুহূর্তে রাজ্য প্রশাসনের কোনো সেই অর্থে একটা অন্য ডিপার্টমেন্টে, শিল্প ডিপার্টমেন্টে তাকে জাস্ট রাখা হয়েছে, আমি বলবো আপনাদের সামনে, তাকে দিয়ে চলে গেলেন সুপ্রিম কোর্টে। তার এই এখতিয়ারে মাথা ঘামানোই উচিত নয়, অথচ সেই মনোজ পান্ত পর্যন্ত ছুটলেন সুপ্রিম কোর্টে আমার আপনার ভাগ্যের লিখনটাকে পাল্টে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো একবার যেন ক্ষমতায় টিকিয়ে রাখা যায় সেই সুপ্রিম কোর্টে, কিন্তু নাস্তা নাবুদ হয়ে ফিরতে হলো। আজকে আলোচনা করব আপনাদের সামনে, এবং যারা ইতিমধ্যে হয়তো দেখতে শুরু করে দিয়েছেন লিস্টের নাম, যারা নাম পাচ্ছেন তারা লিখে জানাবেন আপনারা নাম পাচ্ছেন কিনা, এবং যারা পাচ্ছেন না বিচলিত হওয়ার কিছু নেই, হয়তো ফর্ম 6-এ আবারও সেই নামটা ওঠানো যাবে। নমস্কার, আজকে আলোচনা করব সামগ্রিক এসআইআর প্রক্রিয়া নিয়ে। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যখন এই খবর বলছি তখন আমি নিজেও জানি না যে লিস্টে আমার নাম রয়েছে কিনা। তো এনিওয়ে, আমি আপনাদের সামনে একটা, আজকে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এত আতঙ্কিত হওয়ার পেছনের আরো একটা কারণ আমি আপনাদের সামনে ব্যাখ্যা করি। জনলোক পোল বলে একটি সংস্থা থেকে একটা পোল সার্ভে করা হয়েছে, এবং এটাই মোটামুটি একটা ভ্যালিড সার্ভে ধরতে পারেন। এইখানে দেখুন দেখানো হচ্ছে এনডিএ, অর্থাৎ এনডিএ বললে ভুল হবে, এটা বিজেপি বলা উচিত ছিল, বিজেপি 144 থেকে 149 আসন পেতে পারে পশ্চিমবঙ্গে, তৃণমূল পেতে পারে 135 থেকে 140, আদার পেতে পারে 8 থেকে 12। 8 থেকে 12টা খুব একটা সামঞ্জস্য লাগছে না, কিন্তু বাকি দুটো ফিগার আমার মনে হচ্ছে এটা কিন্তু কাছাকাছি যাওয়ার সম্ভাবনা। এটা আমার ব্যক্তিগতভাবে মতামত যে এবারের নির্বাচন ফলাফলটা এই রকম হয়ে যেতে পারে, একেবারে কান ঘেঁষে যে কেউ ক্ষমতায় চলে আসতে পারে, এইরকম একটা বিষয় হলেও হতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আপনারা লিখে জানাতে পারেন, তার কারণ এখনো অনেক কিছু ফ্যাক্টর বাকি রয়েছে, তারপরে পরিস্থিতি চেঞ্জ হবে। এইখানে আমি আপনাদের সামনে যে তথ্যটা দেব, আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর বিচারকদের উপর কমিশন প্রভাব খাটাচ্ছে, রাজ্য ফের সুপ্রিম কোর্টে হস্তক্ষেপে নারাজ প্রধান বিচারপতির বেঞ্চ। কল্পনা করে দেখতে পারেন যে যেদিন 28 তারিখে বেরোবে তার একদিন আগে রাজ্যের তরফ থেকে তড়িঘড়ি সুপ্রিম কোর্টের কাছে চলে যাওয়া হলো। সুপ্রিম কোর্ট শুনলেনও বক্তব্য, সময়ও দিলেন, কিন্তু যদিও সেটাকে খারিজ করে দিয়ে বললেন যে না, এরপরে আর আমরা যার নির্দেশ দিয়েছি তার বাইরে আর কোনো নির্দেশ দেব না। কি কথা হয়েছে জানেন, কি রাজ্যের কি হাস্যকর দাবি ছিল জানেন। আপনারা এই দাবিটা শুনলে বুঝতে পারবেন যে বিপদকালে না বিপরীত বুদ্ধি, মাথা নষ্ট হয়ে যায়, কার্যত এরকম পরিস্থিতি। রাজ্যের দাবি ছিল কপিল সিব্বাল, বিরাট বড় আইনজীবী, তিনি পরিষ্কার জানতেন যে এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে গেলে এখানে সুপ্রিম কোর্ট এটাকে খারিজ করে দেবেন, তার সত্ত্বেও তিনি গেছেন। কেন গেছেন বলবো। সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কপিল সিব্বাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরেছেন। সেখানে গিয়ে তিনি বলেছেন যে এই যে আপনারা যে অর্ডারগুলো দিলেন সুপ্রিম কোর্ট মহাশয়, রাজ্যের নির্বাচনী আধিকারিকরা অর্থাৎ নির্বাচন কমিশন, তারা যে সমস্ত বিচারকরা কাজ করতে, বা যে আধিকারিকরা বিচারকদের তারা এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, তাদেরকে ট্রেনিং দিচ্ছে,
ট্রেনিং দিয়ে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে কি করতে হবে, তারপরে তাদেরকে এসআইআর এর কাজে লাগাচ্ছে। ইমিডিয়েট বন্ধ করতে বলুন এসব, এসব কিছুতেই চলতে পারে না। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, নির্বাচন কমিশন ট্রেনিং দিচ্ছে এটাই তো স্বাভাবিক। নির্বাচন কমিশনের ট্রেনিং নিয়েই তো আধিকারিকরা, কোর্টের বিচারপতিরা রয়েছেন, তারা তো সেই ট্রেনিং নিয়েই তো কাজ করবেন। তারা কোথা থেকে, কে তাদের ট্রেনিং দেবে? এটাই তো স্বাভাবিক। ভাবতে পারেন এটাও কোনো দাবি হতে পারে? মানে যখন আমি ভুল রাস্তায় যেতে যেতে এমন একটা জায়গায় চলে যাই, আমার যখন সমস্ত চারিদিক দিক বিদিক সব শূন্য বন্ধ হয়ে যায়, তখন আমি কার্যত এই ধরনের প্রশ্ন গিয়ে সুপ্রিম কোর্টে করি। তাহলে আপনারা বলতে পারেন যে কপিল সিব্বাল কেন মানে এইটা করলেন? কপিল সিব্বাল কি জানতেন না? আরে কপিল সিব্বাল মোটামুটি যে পাবলিক তথ্য রয়েছে, জেনুইন তথ্য আমি বলতে পারবো না, 15 থেকে 16 লক্ষ টাকা পার সিটিং নেন। একবার অ্যাপিয়ারেন্স করবেন, 15 থেকে 16 লক্ষ টাকা। সে আপনি কেস হারলেও পাবেন, কেস জিতলেও পারবেন। তার কি, তাকে যা বলতে বলবেন সে তার মতো করে লজিক সাজিয়ে নিয়ে গিয়ে বলে দেবে, পকেটে 15 থেকে 16 লক্ষ টাকা আমার আপনার করের টাকা নিয়ে চলে আসবে। বুঝতে পেরেছেন? সেই জন্য কপিল সিব্বাল গিয়েছেন। আমি এখানে সংবাদ মাধ্যম থেকে কয়েক লাইন আপনাদের জন্য একটু পড়ে দিই। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, বিচার বিভাগীয় অফিসারদের নিয়ে এত সন্দেহবাতিক কেন? তৃণমূলের আপত্তি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এখানে কি লেখা রয়েছে আমি একটু কথোপকথনটা আপনাদের সামনে একটু আমি শুনিয়ে দিই। এই মামলায় তৃণমূলের পক্ষের প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল আদালতে তার সওয়ালে বলেন, আদালতের নির্দেশের পরেও নির্বাচন কমিশন বিচার বিভাগীয় অফিসারদের জন্য আলাদা নির্দেশিকা দিয়েছে, যেখানে কিছু নথি যেমন ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করার কথা বলা হয়েছে। তার দাবি, এতে বিচারকদের বা বিচার বিভাগীয় অফিসারদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব পড়তে পারে। তবে প্রধান বিচারপতির বেঞ্চ সেই আশঙ্কা খারিজ করে দিয়েছেন। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগীয় অফিসাররা জানেন কি করতে হবে, আমাদের নির্দেশ পরিষ্কার, অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন নেই। আবার বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, নির্বাচন কমিশনই তো প্রশিক্ষণ দেবে, তাই না? দেবে না কেন? কিন্তু তারা কেন আদালতের নির্দেশের তারা আদালতের নির্দেশের ঊর্ধ্বে যেতে পারে না? কমিশনই তো প্রশিক্ষণ দেবে, এর জন্য আদালতে যাওয়ার কি প্রয়োজন রয়েছে? এই যে আমার আপনার টাকা খরচা করে শেষ একবার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আটকে দেওয়া যায়। এবার এখানে দেখুন, আপনাদের মনে রয়েছে এই রায়গুলোকে নিয়ে তৃণমূল কংগ্রেস বলছিল না যে আমাদের জয়, মানুষের জয় হয়েছে, নির্বাচন কমিশনকে তাদের অধিকার খর্ব করে দিয়ে এই প্রথম কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেননি, ব্যাখ্যা দেননি, ভুল ব্যাখ্যা। আমি সেই দিনই বলেছিলাম আপনাদের সামনে যে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যে নির্বাচন কমিশনের এখতিয়ার খর্ব করে দিয়ে আদালতের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আমি বলেছিলাম এটা নির্বাচন কমিশনের দায়িত্ব খর্ব করেনি, রাজ্যের আন্ডারে ইআরও এইআরও তাদের ওপর আস্থা রাখতে না পেরে বিচারকদের সেই কাজে বহাল রেখেছেন এবং আলটিমেটলি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতেই রয়েছেন। কবে পাবলিশ করবেন, কোন ভিত্তিতে পাবলিশ করবেন, তাদের কোন কোন চেক পয়েন্ট থাকবে, ভ্যালিড কোনগুলো হবে, ইনভ্যালিড কোনগুলো হবে, সেই সমস্তগুলো তারা বলেছেন। কাজে নির্বাচন কমিশনের এখতিয়ার কোথাও খর্ব হয়নি। এটা তৃণমূল কংগ্রেস দুদিন মানুষের সামনে মন হেরে গিয়েও মন জেতানোর চেষ্টা করলো, কারণ নির্বাচনে লজ্জার হয়ে যাবে যদি কোর্টে এইভাবে দুর্মুষ হয়ে নির্বাচনে লড়তে হয়, সেই কারণেই তারা এই কাজটা করেছিল। এবার আপনাদের সামনে আমি বলছি যে এই মুহূর্তে রাজ্যে একটা হাই অ্যালার্ট পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কেন? আপনারা জানেন যে গত পরপর 3-4 দিন ধরে বোমাতঙ্কর বিভিন্ন রকম মেলফেল হুমকি এসব রয়েছে। গতকাল ইভেনও এসেছে, কি লেখা রয়েছে, কাল পরীক্ষা করেছিলাম, আজ আসল বিস্ফোরণ, ফের জেলায় জেলায় হুমকি মেল, আতঙ্ক ডাকঘর ও পাসপোর্ট অফিসে। অর্থাৎ পরপর 4 থেকে 5 দিন টানা এই একই ঘটনা। রাজ্য পুলিশ কিংবা সাইবার ক্রাইম ফোর্স তারা কিচ্ছুটি টের পেল না। এবার আপনারা বলুন যে সেটা ইচ্ছাকৃতভাবে তারা টের পেতে চাইলেন না? তার কারণ পরপর একই ঘটনা, একই ব্যক্তি বলছেন কিনা জানি না, বলছেন যে কালকে বলেছিলাম, কালকে মজা করেছিলাম, আজকে আসল পরীক্ষা নিচ্ছি, ছেলে খেলা করছে, এদের সিকিউরিটি নিয়ে ছেলে খেলা করছে। এইখানে আমি জানি না কোনো নতুন পন্থা আবার রাজ্যের তরফ থেকে বা রাজ্যের মানে তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে কিনা। দেখুন, দোল ও ভোটের মুখে রাজ্যে হাই অ্যালার্ট বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ রাজ্য পুলিশের। আমি এখানে একটা আশঙ্কা প্রকাশ করছি। আমরা জানি আমাদের এই রাজনৈতিক দলগুলি এতটা নির্লজ্জ হতে পারে যে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এবং পোলারাইজেশনটাকে একেবারে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য এরা রামনবমী কিংবা দোলযাত্রা কিংবা সরস্বতী পুজো
মেনলি হিন্দুদের পর্বগুলোকে টার্গেট করে পোলারাইজেশনের কাজটা করতে থাকে প্রত্যেকবার, এটা আমরা দেখেছি। এই যে হাই অ্যালার্ট থাকতে বলেছে, তার মানেই আমার একটা সন্দেহ হচ্ছে, একেই তো ভোটার লিস্ট বেরোবে, অনেকের নাম সেখানে থাকবে না, মানে নাম থাকবে হয়তো লেখা থাকবে ডিলিটেড, কিংবা থাকবে যে আন্ডার ভেরিফাইড, মানে অ্যাডজুডিকেশন লেখা থাকবে। তো এইসবের পর একটা অশান্তি সৃষ্টি হওয়ার আমি আশঙ্কা প্রকাশ করছি, কারণ সামনেই দোল রয়েছে এবং সব সব টার্গেট হবে দেখবেন এই হিন্দুদের উৎসব। এটা আমার আশঙ্কা প্রকাশ, আমার কাছে কোনো তথ্য নেই। এবং এই আশঙ্কা প্রকাশ থেকেই রাজ্য তরফ থেকে বলা হবে, কি বলা হবে আপনারা জানেন, যে কারা আগে উস্কে ছিল আপনারা জানেন ভালো করে। আমরা প্রত্যেকবার রামনবমী থেকে জানি যে কি এক পক্ষ নিয়ে কি মানে বক্তব্য বলেন, এমনকি মুখ্যমন্ত্রীর কাছ থেকেও যে দুর্ভাগ্যজনক বক্তব্যগুলো আসে। তো আমার এখানে আশঙ্কার বিষয়, ভগবান না করুক এই ধরনের ঘটনা ঘটুক, এবং বিশেষ করে যারা শুনছেন আপনারা যে ধর্মেরই মানুষ হন না কেন, এই প্ররোচনায় পা দেবেন না। তার কারণ আপনাদের আমাদের লড়িয়ে দিয়ে ওরা রাজনৈতিক বৈতরণী পার করতে যাচ্ছে। আপনার নাম ডিলিট যদি নির্বাচন কমিশনের তালিকায় থেকে থাকে, আপনি রাস্তায় লড়াই করে সেই নামটা ফেরত আনতে পারবেন না। আপনাকে ফেরত আনতে গেলে ফর্ম 6 পূরণ করতে হবে, আপনাকে সঠিক পদ্ধতি দিয়ে যেতে হবে। কাজে এই হিংসার একটা যে প্ররোচনা বলে আমার অন্তত গন্ধ লাগছে, সেইখানে পা দেওয়ার কেউ চেষ্টা করবেন না, এটা আগে থেকে আমি সতর্ক করে দিলাম আপনাদের সামনে। এরপরে আমি একটা জিনিস আপনাদের সামনে বলবো, একটা অত্যন্ত ইন্টারেস্টিং জিনিস, জানি না কতজন শুনছেন। দেখুন, রাজ্যের বিরোধী দলনেতা তিনি একটা মারাত্মক অভিযোগ করেছেন। অভিযোগটা হচ্ছে এই যে গতকাল এই যে হঠাৎ করে তড়িঘড়ি শেষ লগ্নে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হলো, এই সুপ্রিম কোর্টে কে গেছে জানেন? এই সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে গিয়েছিলেন নাকি আমাদের বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্ত। তারা নাকি সুপ্রিম কোর্টে তড়িঘড়ি গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী এখানে ইনফরমেশনে বলছেন টুইটারে যে এই যে মনোজ পন্ত, তিনি তো রিটায়ার করে গিয়েছেন চিফ সেক্রেটারি থেকে, তিনি এখন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের একজন পোস্ট রিটায়ারমেন্ট একজন, তাকে রেখে দেওয়া হয়েছে। আপনি জানেন তো এখান থেকে সমস্ত যারা সচিব পর্যায়ের বা উচ্চ পর্যায়ে যারা রিটায়ার করে তাদের কোনোদিন রিটায়ারমেন্ট হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়, আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মনোজ পন্ত আরো দ্বিবেদী ভেবিদে যা ছিলেন সবাইকে রেখে দিয়েছেন, কারণ সববার মাথা লাগবে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো এরা দুজন কি করবে? এদের শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী যে একজন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ করা এক সরকারি আধিকারিক, ইনি সুপ্রিম কোর্টে এসআইআর আটকানোর জন্য কেন যাবেন? তার সঙ্গে সেটা মানে নন্দিনী চক্রবর্তী যেতে পারে, তার সঙ্গে তার কাজের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু একজন শিল্পের একজন ডেভেলপমেন্টের একজন সচিব না প্রাক্তন একজন মানে উপদেষ্টা বলতে পারেন, মানে প্রাক্তন সচিব বর্তমান উপদেষ্টা, তিনি কি করে এসআইআর আটকাতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন? তাহলে কি ওইখানে খাতে যে টাকা আছে সেটা কি এনাকে প্লেনে ফ্রিতে নিয়ে যাওয়া, তারপরে থাকার ব্যবস্থা, এই সমস্তর জন্য সেই কাজে ব্যবহার হচ্ছে? শুভেন্দু অধিকারী বলেছেন তিনি এই বিষয়ে সেন্ট্রালের কাছে, সেন্ট্রাল ইনভিজিলেশনের কাছে এবং স্টেটের কাছেও আবেদন করবেন এর তদন্তের জন্য। এই মনোজ পন্ত কিছুদিন আগে একটা মিটিং এ আপনারা জানেন, সেটাও কিন্তু একেবারেই সুকান্ত মজুমদার বলেছিলেন যে একে গ্রেপ্তার করা উচিত। কেন বলেছিলেন? যা সুপ্রিম কোর্টের নির্দেশে যখন একটা হাই প্রোফাইল মিটিং হচ্ছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি ইসির যে রাজ্যের যে সিইও আছে তিনি এবং সমস্ত বাকি আধিকারিকরা, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, ডিজিপি সবাই নিয়ে মিটিং হচ্ছে, মনোজ পন্ত সেখানে কি করছেন? তার থাকার এখতিয়ার নেই, সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে কারা কারা থাকবেন, তাও সেখানে মনোজ পন্ত ছিলেন, তার গ্রেপ্তারির দাবি করা হয়েছে। আবারও দেখুন এই মনোজ পন্তকে দিয়ে আবার তিনি এর সঙ্গে তার কোনো যোগাযোগই নেই, তিনি এই মুহূর্তে বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের একজন আধিকারিক হিসেবে তাকে প্রাক্তন হিসেবে রেখে দিয়েছেন মুখ্যমন্ত্রী, অথচ এশিয়ার প্রক্রিয়ার জন্য তাকে দৌড়াতে হচ্ছে নাকি সুপ্রিম কোর্টে বলে শুভেন্দু অধিকারী বলছেন। বুঝতে পেরেছেন? এই জায়গায় আমি আপনাদের সামনে সব শেষে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা বক্তব্য শোনাবো। তিনি বলছেন যে আগে খুলুক, বিজেপি কিন্তু স্ট্র্যাটেজি নিয়েছে যে যতক্ষণ না নাম বা তালিকা প্রকাশ হচ্ছে আমরা কিছু বলবো না, কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্যে এটা স্পষ্ট অনেক বেশি নাম বাদ যেতে চলেছে। মিলবে কিনা আমি জানি না, তবে আমরা চাই একজন হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান একজন বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। কি বলছেন বিরোধী দলনেতা শুনুন। প্রথম কথা বলি, 28 তারিখে যে ভোটার তালিকা সবকিছু নিষ্পত্তি হয়ে বেরোনোর কথা ছিল, হয়তো ইলেকশন কমিশন আরো 5 দিন সময় নিত, নিষ্পত্তি করেই তালিকাটা বের করত।
যে 58 লাখ, অ্যাবসেন্ট 5 লাখ, অমুক তমুক করে একটা তালিকা বেরোতো এবং সবাই জেনে যেত যে এটা একটা তালিকা। তারপরে হয়তো 200, 500, 1-2 হাজার এদিক ওদিক থাকতো, তারা ডিওর কাছে আপিল করতো, ডিওরা আপিল রিজেক্ট করলে সিওর কাছে করতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে যে কাণ্ড কারখানাটা করে দিয়েলেন, এর ফলে অনেকগুলো ভোটার লিস্ট বেরোবে, কিন্তু চূড়ান্ত ভোটার লিস্টটা বেরোচ্ছে আগামী পরশুদিন। এবং এই ভোটার তালিকায় বিতর্কিত এবং অমীমাংসিত যারা নাম আছে, সেই নামটা বেরোবে না। সেই সংখ্যাটা কত আমি জানি না, কিন্তু সংখ্যাটা বিরাট বড়, 7,06,000 মতো বলা হয়। ঠিক আছে, এখনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। আমি প্রথমেই তো শুরুর আগে একটা সংখ্যা বলেছিলাম, আর ফাইনাল ভোটার লিস্টের পরে ফাইনালি একটা সংখ্যা বলবো, আর বেরোবে, দেখতে পাবেন। এবং আমার কাছে অনেকেই চেয়েছে যে বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গা কোথায় গেল। বিহারে যেমন 30,90,000 অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে, এখানেও আমি বলেছি ফাইনাল ভোটার লিস্টের পরে, এখন তো ফাইনাল ভোটার লিস্টে 28 তারিখের পরে বলা যাবে না, সাপ্লিমেন্ট বেরোবে, এসি ওয়াইজ একটা এসি কমপ্লিট হবে, তার সাপ্লিমেন্ট ক্লোজ হবে। 294 ক্লোজ কমপ্লিট হওয়ার পরে আমি যে প্রশ্নগুলো আমার বিরোধীরা বা সংবাদ মাধ্যমের টক শোতে যাওয়া রাজনৈতিক বিশ্লেষকরা করেছেন, আমি দুটো কথা বলেছিলাম। একটা সংখ্যা বলেছিলাম যে এটা হতে পারে, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং ভোটে লড়ার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, কারণ আমি একটা সময় বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করেছি 1988-89-এ পিকে কলেজে বুথ লেভেল এজেন্ট ছিলাম আমি। তা ন্যাচারালি আমার সেই অভিজ্ঞতা দিয়ে আমি এটা বলেছি। সেই সংখ্যাটাও আপনারা পেয়ে যাবেন, কিছুটা আঁচ ড্রাফটে পেয়েছেন, কিছুটা আঁচ 28 তারিখে পাবেন, আর ফাইনালটা আপনারা পেয়ে যাবেন সাপ্লিমেন্ট ভোটার লিস্টের, এসইউআই লিস্টের পরে। আর যে প্রশ্নটা বারে বারে করেছেন, কোথায় গেল অনুপ্রবেশকারী, কোথায় গেল ইত্যাদি ইত্যাদি, সেটা বিহারে যেমন সংখ্যা এসে গেছে, তেমনি এখানেও সংখ্যাটা এসে যাবে, সেটা আমি দিয়েও দেবো টাইমলি। এটা করতে দেন, একটু কিপ পেশেন্স। কিন্তু আমি মনে করি 28 তারিখের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না, তারা এদিকে ওদিকে ঝামেলা করবেন না। প্রচুর সেন্ট্রাল ফোর্স এসে গেছে, উস্কানিতে পা দেবেন না। আপনারা পরিকল্পনা করেছেন বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন, আমার কাছে খবর আছে, বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন। আমি সিও কে বলবো, স্টেট অবজারভারকে বলবো, ইলেকশন কমিশনকে বলবো, সমস্ত তথ্য সুরক্ষিত জায়গায় ট্রান্সফার করে নিন। বেশ কিছু জায়গায় এর আগে আপনারা চাকুলাতে দেখেছেন কি ঘটনা ঘটেছে, আপনারা মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে দেখেছেন বিডিও অফিসে কি ঘটেছে। এরকম অনেক চিত্র আপনি দেখতে পাবেন। এবং আমি পরিষ্কারভাবে বলতে পারি, 28 তারিখের পরে যে অ্যানার্কির আশঙ্কা সবাই করছি আমরা, সেই জন্যই হয়তো ভারত সরকার বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আগেই 240 কোম্পানি পাঠিয়ে দিচ্ছে। আশঙ্কা মিথ্যাও, এই প্রার্থনা করব রঙিন উৎসব দোলের আগে এই ধরনের ঘটনা না ঘটাই ভালো। এছাড়াও মুসলিমদেরও এই মাসে তাদের একটা চলছে, ধর্মীয় রীতিনীতি চলছে, না হওয়াই ভালো। কিন্তু উস্কানি দাতা তো এখানে আছেন মমতা ব্যানার্জি, তিনি তার উস্কানি দেওয়া কথাবার্তা গতকাল থেকেই শুরু করেছেন, যে আমি না বাধা দিলে 1,20,00,000 বাদ চলে যেত। এবং তিনি আজকেও আলপটকা মন্তব্য করেছেন, আগামী কয়েকদিন করতে থাকবেন। অতএব উনি বহুবার উস্কানি দিয়ে এই রাজ্যে শান্তি নষ্ট করেছেন। উনি সিএ কে এনআরসি বলে প্রথম মিছিল করেছিলেন, স্মৃতির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড়, আগুন লাগিয়েছিলেন। তিনি এসআইআর কে প্রথম থেকে এনআরসি ইত্যাদি বলেছেন। তিনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বলেছিলেন, আমি বেঁচে থাকতেও চালু হবে না, উনি চালু করেছেন এই রাজ্যে। অতএব সেক্ষেত্রে আমি সকলের কাছে অনুরোধ করব, সতর্ক থাকতে হবে। এবং যাদের নাম বাদ যাচ্ছে, এটা চূড়ান্ত বাদ যাওয়া নয়,
সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম এসে যেতে পারে। ধৈর্য রাখুন, আপনারা সহযোগিতা করুন জুডিশিয়াল কর্তৃপক্ষকে। এবং এই ঘটনার জন্য দায়ী করব মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করে দুটি সাংবিধানিক সংস্থার সঙ্গে যে লড়াই লেগেছিল তাতে তৃতীয় সাংবিধানিক সংস্থাকে যুক্ত করে দিয়েছেন। ক্রেডিট এবং ডিসক্রেডিট দুটোই মমতা ব্যানার্জির জন্য থাকলো। অতএব আপনারা উল্লাস প্রকাশ করেছেন মাঝে মাঝে যে আমরা জিতে গেছি সুপ্রিম কোর্টে। তাই বিক্ষোভ যদি করতে হয়, প্রশ্ন যদি করতে হয়, আজকে ডিএ আন্দোলনকারীদের মতো কালীঘাটের কাছে গিয়ে বা নবান্নতে গিয়ে উত্তর চান। শুনলেন, আপনারা দেখে নিন কিভাবে দেখতে হয়। আপনারা আশা করি সকলে জানবেন। প্রথম কথা হচ্ছে, যারা ইন্টারনেট অ্যাক্সেস জানেন না তারা আপনার বিএলওদের সঙ্গে কথা বলুন। বিএলওরা আপনাদের বলতে পারবে যে আপনাদের নাম রয়েছে কিনা। আর যারা ইন্টারনেট অ্যাক্সেস পারেন তারা আপনার কেন্দ্রীয় ইলেকশন কমিশন, সেন্ট্রাল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিংবা পশ্চিমবঙ্গের জন্য একটি আলাদা ওয়েবসাইট রয়েছে, একটু গুগলে সার্চ করে নেবেন, কিংবা যে কোনো ওপেন এআই বা চ্যাট জিপিটিতে সার্চ করে নিলে সেই লিঙ্ক আপনাকে দিয়ে দেওয়া হবে। সেখানে আপনার ভোটার আইডেন্টিটি নাম্বারটা দিলে আপনার নামটা বেরিয়ে আসবে। ওই একই পদ্ধতিতে আমিও চেক করব। এনিওয়ে, সবাইকে বেস্ট অফ লাক। প্রত্যেকটি ভারতীয় নাগরিকদের নাম থাকুক। ভুলভাবেও যদি হয়ে যায় তাহলে সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু সেটার জন্যও কিন্তু লড়াই রাখতে হবে, লড়াই জারি রাখতে হবে। আপনাদের কাদের নাম থাকলো, কারা কোনো প্রবলেমে পড়লেন কিনা, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানে শেষ করলাম। সবাই ভালো।